Okay, the recording started. So I was in the last part of my theory, that is how to collect the product. Okay, I have done many things. I have done the oxidation. I have understood the mechanism. I have understood what is the start point, what is the end point, how I can locate them. Okay. Now, how would you collect the product? তো এই জিনিসটা তোমাদের কিন্তু রাউন্ড দ্য ইয়ার মেডিসিনাল কেমিস্ট্রিতে ঘুরে ঘুরে আসবে যে প্রোডাক্ট কি করে কালেক্ট করে। এটা কিন্তু একটা অত্যন্ত, এটা ইন্ডাস্ট্রিতেও একটা অত্যন্ত ভায়াবল জায়গা যে প্রোডাক্ট কালেক্ট করা। এটা আমি আমার এক্সপেরিয়েন্সে দেখেছি যে প্রোডাক্ট কালেকশন ইজ অ্যান আর্ট। তার কারণ হচ্ছে তুমি যখন প্রোডাক্ট সিনথেসিস করছো, অফেন দ্য প্রোডাক্ট ইজ মিক্সড ইন দ্য রিয়াকশন মিডিয়াম। কারণ আমরা যে রিয়েজেন্ট গুলো ইউজ করি, সেই রিয়েজেন্ট গুলো সবসময় যে 100% কনজিউম হয় তা নয়। অনেক রিয়েজেন্ট আনরিয়াক্টেড থেকে গেল, এবারে তার সাথে প্রোডাক্টও মিক্স থেকে গেল, ঠিক আছে, প্রোডাক্ট লিকুইড ফর্মে থেকে গেল। তোমার প্রোডাক্টটা তুমি সলিড, তোমার তো প্রোডাক্টটা হাতে চাই। ইউ নিড টু কালেক্ট দ্য প্রোডাক্ট ইন ইউর হ্যান্ড, রাইট? ইউ নিড টু কালেক্ট দ্য প্রোডাক্ট ইন ইউর হ্যান্ড। তাহলে প্রোডাক্ট কালেকশন তো ইউ হ্যাভ টু ডু। এবং প্রোডাক্ট কালেকশন অনেক সময় দেখা যায় প্রোডাক্ট সিনথেসিস হয়েছে, আমার কোয়ালিটেটিভ টেস্ট দেখাচ্ছে বা টিএলসি প্রোফাইল দেখাচ্ছে যে আমার প্রোডাক্ট সিনথেসিস হয়েছে, কিন্তু আমি কালেক্ট করতে পারছি। তখন আমি কি করে কালেক্ট করব? দেয়ার আর সাম ট্রিক্স। ফার্স্ট ট্রিক ইজ দ্য প্রোডাক্ট, আমি এখানে লিখছি দ্য ফার্স্ট ট্রিক, আমরা যেখানে যেটা অ্যাপ্লাই করব, দ্য ফার্স্ট ট্রিক দ্য প্রোডাক্ট কালেকশন। এটা অনেক ম্যাক্সিমাম জায়গায় এটা কাজে লাগবে। প্রোডাক্ট কালেকশন সেটা হচ্ছে অ্যান্টি সলভেন্ট অ্যাডিশন। অ্যান্টি সলভেন্ট addition, anti-solvent addition, preferably at cold condition. ঠিক আছে, মানে কি অ্যান্টি সলভেন্ট মানে কি? ধরো তুমি একটা প্রোডাক্ট সিনথেসিস করেছো, তো প্রোডাক্ট যা কিছু হতে পারে, এখানে আমার বেনজিল, কালকে আমার পিরাজোলন হবে, পরশু আমার ইমিডাজোল হবে, তোর সময় ফেনিটয়েন হবে, তোর অন্য প্যারাসিটামল হবে, অ্যাসপিরিন হবে, সে যাই হোক। আমি ধরো প্রোডাক্ট সিনথেসিস করেছি এক্স। এক্স ধরো একটা সলভেন্ট, ধরো এ সলভেন্টে ডিজলভ হয়ে আছে, তোমার রিয়াকশন মিডিয়ামে ওটা এ সলভেন্ট ডিজলভ হচ্ছে। সলভেন্ট তোমার একটা সলভেন্ট, সিঙ্গেল সলভেন্ট হতে পারে, সলভেন্ট সিস্টেম হতে পারে। তো এর তুমি বার করতে পারছো না, তুমি কি করবে? ইউ চুজ আ সলভেন্ট বি যাতে এক্স ইনসলিউবল। You choose a solvent B where the product X is insoluble. Now you add solvent B, এখন রিঅ্যাকশন মিডিয়াম আর কি আছে? X plus A আছে। Now you add solvent B in the reaction medium at cold condition. You add solvent B at the reaction medium in the cold condition. Just a minute. In the cold condition, মানে এটা তো ফ্রিজে রাখা ছিল। কোল্ড মিন্স আমি কিন্তু রুম টেম্পারেচার বলছি না, কোল্ড মিন্স কোল্ড মানে তো ফ্রিজে রাখা আছে, 4°C বা 8°C রাখা ছিল, সেরকম কোল্ড, বা আইস বাথে রাখা ছিল। এতে কি হবে? যেই বি এর কন্ট্যাক্টে আসবে, সঙ্গে সঙ্গে যেহেতু এ বি এক্স যেহেতু বি তে ইনসলিউবল, এক্স বি থেকে ঠেলে বেরিয়ে চলে আসবে। সিন্স এক্স ইজ ইনসলিউবল উইথ বি, if you mix a slurry of everything, B will push out the X from the medium, or in other words, X will push out itself from the medium since it is insoluble in B.
ওকে, দুটোর মধ্যে ইন্টারাকশন হবে, হাইড্রোফোবিক ইন্টারাকশন হবে বা মানে স্টেরিক ইন্টারাকশন, যাই ইন্টারাকশন হোক, অ্যান্টি সলভেন্ট ইন্টারাকশন হবে এবং এতে এক্স নিজেকে পুল আউট করে বার করে নিয়ে চলে আসবে। সো ইউ উইল দেন সি দ্য এক্স ইজ কামিং অ্যাজ আ ইনসলিউবল প্রোডাক্ট। তখন তুমি একটা ইনসলিউবল সলিড হিসাবে তুমি ওটাকে পাবে। এবার এখানে কোল্ড কন্ডিশন কেন বলছি? কোল্ড কন্ডিশন বলছি এই সলিডিফিকেশনটা যাতে ইজ ডাউন হয়। জিনিসটা তো লিকুইড মিডিয়ামে ছিল, একে আমি ইনসলিউবল সলিড চাই, লিকুইড থেকে সলিড এই যে ট্রানজিশন এটা কোল্ড টেম্পারেচারে ইজি হবে, ফেসিলিটেট হবে। সেই জন্য আমাদের কোল্ড কন্ডিশনটা ইউজ করাটা ইম্পর্টেন্ট। অনেক সময় রুম টেম্পারেচার ইউজ করলেও চলে আসে, কিন্তু preferably I have seen if you use the cold condition it is very easily coming as an insoluble precipitate। এবারে এইটা কি হবে, একটা স্লারি ফর্ম হয়ে যাবে। এটা একটা বিকারের মধ্যে তুমি একবার তুমি যে আরবিএফ এ করছো সেরকম একটা স্লারি হয়ে গেল। স্লারি মানে কি? সাসপেনশন। নাও ইউ ফিল্টার, ফিল্টার করে কি হবে, তুমি ফিল্টার পেপারের উপর সলিডটা পেয়ে গেলে, তোমার প্রোডাক্টটা পেয়ে গেলে, ইউ ওয়াশ 1 or 2 times with the anti solvent। ওকে, উইথ দ্য অ্যান্টি সলভেন্ট, কেন সলভেন্ট দিলে আবার ডিজলভ হয়ে যাবে ওখানে, ওয়াশ উইথ দ্য অ্যান্টি সলভেন্ট। তাহলে কি হলো, এর উপর যে ইম্পিউরিটি ছিল বেরিয়ে গেল। দেন ইউ কালেক্ট অ্যান্ড ড্রাই। দিস ওয়ান অফ দ্য ভেরি পপুলার টেকনিক টু কালেক্ট দ্য প্রোডাক্ট। অ্যান্টি সলভেন্ট দিয়ে ওকে ইনসলিবল করে দাও, ঠিক আছে, অ্যান্টি সলভেন্ট দিয়ে ওকে ইনসলিবল করে দাও। যেরকম ধরো অনেক সময় প্রোডাক্ট সল্ট ফরমেশনে থাকে, অনেক সময় প্রোডাক্ট দেখবে সল্ট ফরমেশনে, যখন আমরা ফেনিটয়েন সিনথেসিস করি বা কোনো ইমিডাজোল বা রিং সিনথেসিস করি, কোনো অ্যাসিড ইউজ করি, তখন সেটা অ্যাসিডিক সল্ট বা বেসিক সল্ট হয়ে বসে থাকে। তখন ট্রিক কি, সল্টটাকে নিউট্রালাইজ করে দাও। যেই তুমি যখন সল্ট হয়ে থাকে তখন সেটা আয়নিক ফর্ম বলে তার সলিবিলিটি খুব বেশি থাকে। যেই তুমি একে নিউট্রালাইজ করে দেবে, ধরো বেসিক সল্ট হয়ে যাবে, তুমি অ্যাসিড অ্যাড করো, অ্যাসিড অ্যাড করলে নিউট্রালাইজ হয়ে যাবে। অথবা যদি অ্যাসিডিক সল্ট হয়ে থাকে তাহলে মিডিয়ামকে অ্যালকালাইন করে দাও, তাহলে নিউট্রালাইজ হয়ে যাবে। ওয়ান্স ইট নিউট্রালাইজেস, it becomes a neutral product, then its solubility goes down. Its solubility goes down because most of the organic compounds are insoluble in water. Its solubility goes down and it will collect as a insoluble precipitate. This is the method of neutralization and thus precipitation. বিভিন্ন মেথড আছে। আমরা এই সল্টের নিউট্রালাইজ করে যে করাটা, এটা আমাদের এই প্র্যাকটিক্যালেও আছে, সেটা আমরা করবো। বা তুমি যদি ফেনিটয়েন সোডিয়াম সিনথেসিস করো, সেম থিং ইউ হ্যাভ টু ডু। ফেনিটয়েন, যখন ফেনিটয়েন সিনথেসিস হয় তখন যেহেতু মিডিয়ামে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, ওটা ফেনিটয়েন সোডিয়াম হয়ে বসে থাকে। ফেনিটয়েন সোডিয়াম যেহেতু আয়নিক সল্ট, ওটা ওয়াটার সলিবলে বসে থাকে, তুমি আলাদা করতে পারছো না, ওকে তুমি মাইল্ডলি অ্যাসিডিক করে দাও, কোনো একটা উইক অ্যাসিড দিয়ে ওটাকে তুমি অ্যাসিডিক করে দাও। যেই তুমি উইক অ্যাসিড দিয়ে অ্যাসিডিক করে দেবে, তুমি ধরো ফেনিটয়েন কালেক্ট করতে শুরু করে। ঠিক আছে, তো দিস আর দ্য জেনারেল কনসেপ্টস হুইচ শুড, বিং আ অর্গানিক কেমিস্ট or medicinal chemist, you should learn these things. It will be very handy for you in futures. তো যাই হোক, আমি যে কটা আমার আসবে অন দ্য কোর্স বা মনে পড়বে আমি বলে দেবো। তো দিস ইজ দ্য টেকনিক, ইন দিস প্র্যাকটিক্যাল ইট উইল বি হেল্পফুল। এবারে কি হলো হেল্পফুল, এখানে কি হয়েছে, যেই আমি যখন এই যে বেনজয়েন সিনথেসিস করছি, বেনজয়েনটা কি হয়, তোমার রিঅ্যাকশন মিডিয়ামে সলিবলে বসে থাকে। বেনজয়েন নাম, সরি, বেনজয়েনটাকে যখন বেনজিল করছি, বেনজিলটা রিঅ্যাকশন মিডিয়ামে সলিবলে বসে থাকে। ইউজুয়ালি তুমি দেখবে ইয়েলো কালার সলিড হয়ে মানে ইয়েলো কালার এসছে রিঅ্যাকশন মিডিয়ামে, ইয়েলো কালার, দ্য কালার ট্রান্সফর্মস টু ইয়েলো, এবং ওটা ওখানে ডিজলভ হয়ে বসে আছে। তুমি তাহলে কি করে আলাদা করবে? বেনজিল ইজ ইনসলিবল ইন ওয়াটার বিকজ বেনজিল ইজ হাইলি হাইড্রোফোবিক কম্পাউন্ড। এর মধ্যে তুমি স্ট্রাকচারে যদি আমি যে ছিলাম C6H5 CO CO C6H5, এটা হাইলি হাইড্রোফোবিক, কারণ দুটো অ্যারোমেটিক রিং, বড় বড় বাল্কি অ্যারোমেটিক রিং ঢুকে বসে আছে, হাইলি হাইড্রোফোবিক কম্পাউন্ড। কোনো পোলার গ্রুপ ইটসেলফ নেই, শুধুমাত্র দুটো অক্সিজেন টার্মিনাল রয়েছে, সেটা হাইলি হাইড্রোফোবিক কম্পাউন্ড। তুমি এর মধ্যে জল দাও, এই যে আরবিএফ এ তুমি যে সিনথেসিস করেছো এর মধ্যে আইস কোল্ড ওয়াটার দাও, কি দেবে? আইস কোল্ড ওয়াটার। ঠিক আছে, এইখানে তুমি আইস কোল্ড ওয়াটার দাও, আইস কোল্ড ওয়াটার দাও,
দিয়ে স্টার করো vigorously. So when you will stir, thermodynamically the energy will go down with this cold water, and the water is an anti-solvent to the benzene because it is insoluble in water. So benzene will start to precipitate as insoluble solid. You will see a slurry is formed, and then you filter, and just I told you just filter and you collect the thing after washing and drying. ঠিক আছে? Now the last part, এই যে প্রোডাক্টটা এলো, আমি বলছি বলছে এটা বেনজিল সিনথেসিসের প্রোটোকল, কিন্তু এটা তো অন্য কিছুও হয়ে থাকতে পারে। প্রোডাক্টটা যে বেনজিলই হয়েছে তার প্রমাণ কি? কেউ তো তার উপর নাম লিখে দেয়নি ওটা বেনজিল, বা ভগবান এসে বলে দিয়ে যায়নি যে তুমি যেটা করছো তাতে বেনজিলই হচ্ছে। তো ইউ হ্যাভ টু প্রুভ যে ওটা বেনজিল। কি করে প্রুভ করবো ওটা বেনজিল? তুমি কোনো কেমিক্যাল টেস্ট করতে পারো, কিন্তু আমরা ল্যাবে যেটা সব থেকে ইজি টেস্ট করি করার আইডেন্টিফাই করা হচ্ছে মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট আমরা জানি প্রত্যেকটা কম্পাউন্ডের মেল্টিং পয়েন্টটা নিজস্ব, তা সেটা অন্য কোনো কম্পাউন্ডের সাথে ম্যাচ করতে পারে না। তাই আমি যদি কোনো অফিসিয়াল মনোগ্রাফ থেকে বা ইন্টারনেট থেকে লিটারেচার থেকে যদি আমি মেল্টিং পয়েন্ট দেখে নিই স্ট্যান্ডার্ড মেল্টিং পয়েন্ট কত বেনজিলের, এবং তারপরে যদি আমি আমার প্রোডাক্টের মেল্টিং পয়েন্ট মাপি, দুটো মেল্টিং পয়েন্ট যদি ম্যাচ করে যায়, এক্স্যাক্টলি যদি ম্যাচ নাও করে, অনেক সময় এক্স্যাক্টলি ম্যাচ করে না। ধরো স্ট্যান্ডার্ড কম্পাউন্ডে ধরো বেনজিলের মেল্টিং পয়েন্ট হচ্ছে 99, তারপর 99 নাও হতে পারে, হয়তো 97 এ মেল্ট করে গেল। ইফ ইট ইজ কোয়াইট ক্লোজ, দেন উই টেক ওকে, দেন a significant amount of benzene is there. If it is quite close, we take it's okay. Significant amount of benzene is there. But why the deviation is coming? কেন মেল্টিং পয়েন্ট এক্স্যাক্টলি ম্যাচ করছে না? তার কারণ হচ্ছে ইম্পিউরিটি। মেল্টিং পয়েন্ট ইম্পিউরিটির অ্যানাদার ইন্ডিকেটর। মেল্টিং পয়েন্ট ইজ অ্যানাদার ইন্ডিকেটর অফ ইম্পিউরিটি। যত ইম্পিউরিটি থাকবে কম্পাউন্ডে, তত মেল্টিং পয়েন্ট তোমার স্ট্যান্ডার্ডের থেকে ডেভিয়েট করবে। ধরো কোন একটা কম্পাউন্ডে বেনজিলের মেল্টিং পয়েন্ট স্ট্যান্ডার্ড ধরো 99, তুমি পেলে 96, তাহলে 3 ডিগ্রি কেন কমে গেল? তার মানে তো ওখানে ইম্পিউরিটি আছে। এবারে কেউ পেলো হয়তো 98, তার মানে তারও আছে বাট তার ইম্পিউরিটি কম, তোমার ইম্পিউরিটি বেশি। কেউ পেলো 94, তাহলে তার ইম্পিউরিটি আরো বেশি। তো দ্য ড্রপ অফ মেল্টিং পয়েন্ট, দ্য মেল্টিং পয়েন্ট ডিপ্রেশন is a function of the amount of impurity present in your sample. এটা কোন লতে আছে? This is coming from colligative properties, Raoult's law. Depression of melting point. Depression of melting point আমরা পড়েছি কি, mole fraction of the solute, the relative depression of melting, depression of melting point is equal to the mole fraction of the solute, which multiplied with some constant. ঠিক আছে? তো এটা মেল্টিং পয়েন্টেরও একটা, মেল্টিং পয়েন্ট হচ্ছে তার মধ্যে ইম্পিউরিটি আছে কি নেই বা কতটা ইম্পিউরিটি আছে তারও একটা ইন্ডিকেটর। ঠিক আছে? তো এই জন্য আমি বারবার বলছি বেসিক সায়েন্স বা বেসিক কেমিস্ট্রির সঙ্গে কিন্তু এগুলো ওতপ্রোতভাবে জড়িত, ইজ কোয়াইট কোরিলেটেড। বাট মেল্টিং পয়েন্ট ম্যাচ করেই আমরা দেখতে পারি। আর কিভাবে প্রমাণ করা যায়? বেনজিলে যদি কোনো কোয়ালিটেটিভ কেমিক্যাল টেস্ট থাকে, ধরো কিটোনের টেস্ট দিলাম, ওটা ম্যাচ করলো, বা টিএলসি প্রোফাইল ম্যাচ করলো, তার থেকে প্রমাণ করতে হবে ওটা বেনজিল। বাট সব থেকে কুইক ফায়ার মেথড হচ্ছে মেল্টিং পয়েন্ট। যদি সলিড প্রোডাক্ট হয় মেল্টিং পয়েন্ট, যদি লিকুইড প্রোডাক্ট হয় বয়লিং পয়েন্ট। যদি স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করে যায় দেন ইটস ফাইন। এবার যতটা ডেভিয়েট করো ততটা ইম্পিউরিটি আছে। ঠিক আছে? সো দিস ইজ লট অফ থিংস, ইন each step there are a lot of science, lot of concept involved, and if you don't have this concept you cannot make your reaction successful, starting from the initiation to the steps to the finish, you cannot make it successful. এবং এই কনসেপ্টগুলো তোমার অন্য সিনথেসিস আমাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা এইরকম প্রবলেম হচ্ছে, তাহলে আমি কিভাবে সলভ করবো? আচ্ছা ওরকম প্রবলেম হচ্ছে, আমি কি করে সলভ করবো? ঠিক আছে? So this is the theory. Now I am sharing one of my videos যেখানে আমি প্রসিডিওরটা দেখিয়েছি কি করে বেঞ্জো সিনথেসিস ল্যাবে হয়। So just wait for a minute, I am sharing my video of the practical. 1 মিনিট দাঁড়াও, আমি প্র্যাকটিক্যালটা শেয়ার করছি। 1 মিনিট। Yeah.
Okay, I'm sharing my screen. This one. I think you can see a blackboard আমাদের ক্লাসরুমে tier 3 তে করা last year I took this, so this is my video recording of the entire practical basically. ঠিক আছে, I think you will be able to hear this video. আচ্ছা, don't worry, I'll post also this recording in the Google Classroom. Acha, so let's start. In the first portion, I am just skipping because I have already demonstrated the theory. Here I have demonstrated the theory. I am skipping this portion. আচ্ছা, let me answer one thing. আমার ভিডিওতে যে সাউন্ড এফেক্ট আছে সেটা তোমরা শুনতে পাচ্ছ? যে কোনো একজন আনমিউট করে আমাকে বলো, আমার ভিডিওতে যে অডিওটা আছে সেটা কি তোমাদের এন্ড থেকে শোনা যাচ্ছে? হ্যাঁ কি না? না না। আচ্ছা ঠিক আছে, আসলে হেডফোন আমার ইয়ারফোন প্লাগ ইন আছে বোধহয় হচ্ছে। আমি ইয়ারফোনটা একবার খুলে দিয়ে আরেকবার দেখছি, তাহলে তোমরা শুনতে পেতে পারো হয়তো। দাঁড়াও। এবার শোনা যাচ্ছে? এবার আমার অডিওটা শোনা যাচ্ছে? ভিডিওতে যেটা অডিওটা শোনা যাচ্ছে কি? হ্যালো? না স্যার, এখনো শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, লিভ ইট, আমি ডেমনস্ট্রেট করে দিচ্ছি। Okay, I am demonstrating it. When I'll post in the Google Classroom তোমরা তো পেয়ে যাবে। আমি ডেমনস্ট্রেট করছি। প্রথমে আমার ভয়েস শোনা যাচ্ছে তো? তাহলে আমি ডেমনস্ট্রেট করে দিচ্ছি। ফার্স্টে যেটা এখানে করেছি কিছুই নয়, আমি রিএজেন্ট গুলো নিয়েছি। আমাদের 5 গ্রাম বেনজিল আর বোধহয় 20 বা 30 ml of nitric acid as per protocol নিতে হবে। So I have taken this benzil, okay, this C I am using the balance to weigh the benzil. Hey, benzil, sorry, I am wrong. I have weighed benzoin. যেহেতু বেনজিল এতবার কথাটা বলছি ওটা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। I have weighed 5 gram of benzoin, okay. আচ্ছা, এইবারে এই এন্টার অপারেশনটা আমরা ফিউম হুডে করছি। আমাদের মেডিসিনাল কেমিস্ট্রি ল্যাবে ফিউম হুড মানে যদি কোনো অবনক্সাস গ্যাস বা কিছু বেরোয় তাহলে এটা ফিউম হুডে করতে হয়। তার কারণ হচ্ছে না হলে পুরো ল্যাবটাই গ্যাস বা অবনক্সাস ফিউমে ভরে যাবে। ফিউম হুডে কি থাকে, ফিউম হুডের আলাদা চেম্বার এরকম, তোর উপর দিকে একটা সাকশন ডাক্ট থাকে। এই সাকশন ডাক্টটা যদি আমি চালিয়ে দিই, ওই এক্সস্ট যদি চালিয়ে দিই, the obnoxious fume or gas will be evaporated out from that suction outlet. এই জন্য এটাকে আমি এবার ফিউম মুডে করছি। কারণ কি, আমি নাইট্রিক অ্যাসিড ঢালবো। নাইট্রিক অ্যাসিড যদি আমি এমনি ঢালি টেবিলে, তাহলে নাইট্রিক অ্যাসিড প্রচন্ড ফিউমজেনিক, ফিউমে ল্যাব ভরে যাবে। এই জন্য আমি এটাকে কি করছি, ফিউম মুডের মধ্যে নিয়ে গিয়ে ঢালছি। দেখো আমি একটা ম্যান্টেলের মধ্যে বসিয়েছি তোমার এটাকে, আরবিএফ টাকে, যার মধ্যে আমি বেনজয়েনটা নেব, দিয়ে ওর মধ্যে নাইট্রিক অ্যাসিড ঢালবো। আমি ঢালছি আরবিএফ এ, ঠিক আছে, বেনজয়েনটা।
ওকে, দেখো আমি 5 গ্রাম অফ বেনজন আমি নিয়ে নিয়েছি। এবারে এখানে আমি 25 ml কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড নিচ্ছি। দেখো আমি কিভাবে ঢালছি, এইভাবে ঢালতে হবে, নাহলে হাতে পড়ে যাবে। কাত করে গা দিয়ে ঢালতে হবে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে রাখি, যখনই এরকম কোনো কনসেন্ট্রেটেড অ্যাসিড বা এরকম কোনো সাবস্টেন্স ঢালবে কোথাও, একবারে ঢালবে না। একবারে ঢাললে কি হয়, যদি এটা কোনো এটা তো এরকম কনসেন্ট্রেটেড অ্যাসিড বা এরকম সলভেন্ট প্রচুর হিট জেনারেট করে। তো একবারে যদি আমি পুরোটা ঢেলে দিই, তাহলে এত বেশি হিট হবে যে অনেক সময় সেটা এক্সপ্লোশন ক্রিয়েট করতে পারে বা স্পিল আউট হয়ে যেতে পারে, তোমার হাতেই হয়তো এসে পড়লো। তো সবসময় নিয়ম হচ্ছে স্মল লটসে ঢালবে, একটু ঢাললে আবার একটু ঢাললে আবার একটু শেক করলে আবার ঢাললে আবার শেক করলে আবার ঢালে, এইভাবে ঢালতে হবে, ঠিক আছে? দেখো নাইট্রিক অ্যাসিডের বটলটাই বন্ধ করে দিলাম, নাহলে কিন্তু ফিউম বেরোতেই থাকবে। এবারে আমি এটাকে মিক্স করছি। আচ্ছা, এইবারে আমি এটা ওয়াটার বাথে বসাচ্ছি। দেখো এটা হচ্ছে রিফ্লাক্স কন্ডেন্সার ওয়াটার বাথ। এটা আমাদের মেডিসিনাল কেমিস্ট্রি ল্যাব। ওয়াটার বাথ আছে, ওয়াটার বাথে জল টল ভরে অন করে বসাচ্ছি। এই দেখো এখানে রিফ্লাক্স কন্ডেন্সারে এখান দিয়ে জল ঢুকছে, এখান দিয়ে জল বেরোচ্ছে। এইবার দেখো যখন হিটিং শুরু হয়েছে, দেখো এটা ইয়েলো হয়ে যাচ্ছে, দেখো ইয়েলো টু ব্রাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইখানে এটা হচ্ছে কারণ, এখানে এটা হচ্ছে কারণ এখানে নাইট্রোজেন ডাই অক্সাইড ইভলিউশন শুরু হয়েছে ব্রাউন ফিজ, যেটা আমি থিওরিতে বলছিলাম। তার মানে নাইট্রিক অ্যাসিড ডিকম্পোজিশন শুরু হয়েছে, এবারে রিঅ্যাকশন স্টার্ট হবে। দেখো আস্তে আস্তে ব্রাউন কালারটা বাড়ছে, তার মানে নাইট্রিক অ্যাসিড আস্তে আস্তে এবারে পুরোটা ডিকম্পোজ হওয়ার দিকে যাচ্ছে। এবার দেখো পুরোটা ব্রাউন হয়ে গেছে, এরকম ব্রাউন হয়ে যায় কারণ এবারে হু হু করে নাইট্রোজেন ডাই অক্সাইড ডিকম্পোজ হচ্ছে, মানে নাইট্রিক অ্যাসিড ডিকম্পোজ হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে। তার মানে কি, নাও দ্য রিঅ্যাকশন ইজ অকারিং অ্যাট এ ভিগারাস রেট। তার মানে নাইট্রিক অক্সাইড ডিকম্পোজিশন ভিগারাস হচ্ছে, এবং ওই অক্সিজেনটা ভিগারাসলি রিঅ্যাক্ট করছে তোমার ইয়ের সাথে, বেনজয়েনের সাথে। দেখো পুরো ব্রাউন হয়ে যায় এরকম। এই রিঅ্যাকশনটা 1.5 থেকে 2 ঘন্টা চালাতে হয় যদি কমপ্লিট করতে হয়, ঠিক আছে? দেখো এই ব্রাউন কালারটা আস্তে আস্তে, এটা আরো আরো চালানো উচিত ছিল, বাট ডিউ টু ল্যাক অফ আওয়ার টাইম, আমাদের একটা প্র্যাকটিক্যালের শিডিউল থাকে, তার জন্য আরেকটু চালালে ভালো হতো, আমি চালাতে পারিনি। তাও দেখো অনেকটা ব্রাউন কালারটা কমে এসছে। দেখো এখানে একটা ভিসকাস লিকুইড মতন হয়ে গেছে, ছিল সলিড আর লিকুইড। সলিড দিয়েছিলাম লিকুইডে, এখন কি দেখ, এখানে সলিড দিয়েছিলাম লিকুইডে, এখন পুরোটা ভিসকাস লিকুইড হয়ে গেছে। তার মানে এখানে কিছু তো একটা ট্রানজিশন হয়েছে, কিছু একটা ফেস চেঞ্জ, তার মানে নিশ্চয়ই কিছু রিয়াকশন হয়ে থাকবে। এবার এখানে আমি আইস ওয়াটার বাথ নিয়েছি, এটা এর সোজা আইস ওয়াটার বাথে ঢেলে দেবো, কারণ অ্যান্টি সলভেন্টের মধ্যে এটাকে অ্যাড করবো। দেখো
ঠিক আছে, এটা যেহেতু ইনসলভেবল ওয়াটার, এইটাকে এখানে ঢেলে দিলে আশা করতে পারি যে অ্যান্টিসলভেন্ট প্রেসিপিটেশন হবে। ঠিক আছে, এটা আমি এখানে ডেমনস্ট্রেট করছি। আস্তে আস্তে ঢালতে হবে, হট করে ঢাললে কি হবে, ওই নাইট্রোজেন ডাই অক্সাইড তোমার হাতে চলে আসবে। এবার নাইট্রোজেন ডাই অক্সাইড করোসিভ, কারণ নাইট্রোজেন ইজ হাইলি রিঅ্যাক্টিভ দেয়ার। তো আস্তে আস্তে ঢালছি আর স্টার্ট করছি, দেখো। এইবারে শেষ হয়নি কিন্তু, এবারে একটা ভিগোরাসলি স্টার্ট করতে হবে। এই কাজটা পার্টনারে করলে সুবিধা, একজন ঢালছে একজন স্টার করছো। এনিওয়েজ সিঙ্গেলও করা যায়, অসুবিধা কিছু নেই। আমি স্টার্ট করছি, দেখো। এবার স্টার হয়ে যাওয়ার পর দেখো এরকম স্লারি টাইপ হয়ে গেছে, ঠিক আছে। স্লারিটা কেন হলো? তো কারণ বেনজিল এবার বেরোতে শুরু করে দিয়েছে। এবার বেনজিল একটু রেখে দিতে হয়, করার পর 5-10 মিনিট রেখে দিলে পুরো বেনজিল বেরিয়ে চলে আসবে। এবার আমি সাকশনে ফিল্টার করছি। এটা ওই সুইচটা অন করে দিচ্ছি, যে সাকশনে ফিল্টার করছি। দেখো এই যে প্রোডাক্ট কালেক্ট হয়ে গেছে, ঠিক আছে। বেনজিন এরকম ইয়েলো কালার সলিড, দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। এটাকে পারলে 2-1 বার জল দিয়ে ওয়াশও করে নিয়েছিলাম, হয়ে গেল। তো দিস ইজ আওয়ার সিনথেসিস অফ বেস। এবার মেল্টিং পয়েন্টটা করিনি, বিকজ মেল্টিং পয়েন্ট শুড বি চেকড বাই ইউ ইফ ইউ ডু দ্য প্র্যাকটিক্যাল। ইউ জাস্ট ক্রাশ দ্য, ফার্স্টে ড্রাই করতে হবে। ড্রাই করে, কারণ ওয়েট প্রোডাক্টে তো মেল্টিং পয়েন্ট হয় না, ড্রাই করে তারপরে ক্যাপিলারি টিউবের মধ্যে সিল যেভাবে করো করে আমাদের মেল্টিং পয়েন্ট নিতে হবে। আমাদের একটা ভালো মেল্টিং পয়েন্ট, আমাদের মেট্রোম ল্যাবও মেল্টিং পয়েন্ট আছে অ্যাপারেটাস, প্লাস আমাদের ইনফার্মেটে ভালো মেল্টিং পয়েন্ট অ্যাপারেটাস আছে, ইউ ক্যান ডু এনিওয়্যার। ঠিক আছে, দিয়ে তুমি মেল্টিং পয়েন্টটা, এবারে মেল্টিং পয়েন্টটা রিপোর্ট করতে হবে যে আমার এত মেল্টিং পয়েন্ট হয়েছে। এবার তার সঙ্গে তোমাকে দেখাতে হবে যেমন স্ট্যান্ডার্ডের মেল্টিং পয়েন্ট এত, আমার কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট এত। তো আমি এটাকে বেনজিল হিসেবে কনফিগ করতে পারছি কিনা, যদি পারি কোনো ইম্পিউরিটি আছে কি একটা। এবার আরেকটা কি করতে হয়, সেটা হচ্ছে ইল্ড আর পার্সেন্টেজ ইল্ড। ইল্ড মানে র ওয়েট অফ দ্য প্রোডাক্ট, আর পার্সেন্টেজ ইল্ড মানে থিওরিটিক্যাল ইল্ড, এই সরি অ্যাকচুয়াল ইল্ড বাই থিওরিটিক্যাল ইল্ড ইন্টু 100। আমার ধরো তোমরা অর্গানিক কেমি সিনথেসিস যখন অলরেডি করেছো, তোমরা পার্সেন্টেজ ইল্ড ক্যালকুলেট করা জানো। থিওরিটিক্যাল ইল্ড মানে কতটা অ্যাকচুয়ালি ইল্ড হওয়ার কথা ছিল অ্যাজ পার দ্য স্টয়চিওমেট্রিক ইকুয়েশন। একটা স্টয়চিওমেট্রিক ইকুয়েশন থেকে ইল্ড ক্যালকুলেট করা যায়, দ্যাট ইজ কল্ড থিওরিটিক্যাল ইল্ড। আরেকটা অ্যাকচুয়াল তুমি কত পেয়েছো ল্যাবে, যেটা পেয়েছো সেটা ড্রাই করার পর ওজন নিতে হবে, দ্যাট ইজ অ্যাকচুয়াল ইল্ড। তাহলে অ্যাকচুয়াল ইল্ড বাই থিওরিটিক্যাল ইল্ড 100 উইল গিভ এ পার্সেন্টেজ। তাহলে তোমার পার্সেন্টেজ কত রিপোর্ট করতে হয়, মেল্টিং পয়েন্ট রিপোর্ট করতে হয় ফর আইডেন্টিফিকেশন অফ দ্য কম্পাউন্ড। সেখান থেকে তোমার ওটাকে বেনজিল বা ওই কম্পাউন্ড হিসেবে তুমি ক্লেম করতে পারো কিনা, তার মধ্যে ইম্পিউরিটি আছে কিনা, এসবগুলো করে লিখতে হবে। আমরা যখন ল্যাবরেটরি রিপোর্ট সাবমিট নিই, তখন তার থিওরি থেকে শুরু করে মেথড থেকে শুরু করে এম অ্যান্ড অবজেক্টিভ এবং রেজাল্টস এর মধ্যে তোমার এই ইল পার্সেন্টেজ মেল্টিং পয়েন্ট সবই একসাথে নিই। আচ্ছা জাস্ট এ মিনিট, আই হ্যাভ আ কল, আমি আসছি, জাস্ট 1 সেকেন্ড।
Okay, I'm back. So this was all about your theory and the practical demonstration of this here. So this is I'll be posting এখানে তুমি যেহেতু প্র্যাকটিক্যালি ল্যাবে কাজ করতে পারছো না, তো তোমার এখানে ইল্ড পার্সেন্টেজটা রিপোর্ট করার কোনো জায়গা নেই, মেল্টিং পয়েন্টও রিপোর্ট করার কোনো জায়গা নেই, কারণ তুমি প্রোডাক্টই হাতে কালেক্ট করতে পারো। তো ঠিক আছে, ফাইন, আপাতত থিওরি এবং ভিডিও ডেমনস্ট্রেশনটা দেখো। ল্যাটার আই উইল ট্রাই টু পোস্ট সাম অ্যাসাইনমেন্টস। সেই অ্যাসাইনমেন্ট থ্রু দিয়ে তুমি কতটা বুঝেছো বা তুমি কি করে ডেমনস্ট্রেট করছো সেগুলো কিছু কিছু আমরা নিয়ে নেবো, সেগুলো তো পরীক্ষাতেও কাজে লাগবে। ঠিক আছে, এখন কিছু এখন জাস্ট গো থ্রু মাই ভিডিওস এন্ড আন্ডারস্ট্যান্ড এভরিথিং এন্ড মাই থিওরি লেকচার্স, যেটা গুগল ক্লাসরুমে দেবো। এই ভিডিওটা প্লাস আমি যেটা একটা ক্লাস লেকচার নিলাম সবই আমি ভিডিওতে দিয়ে দেবো। জাস্ট গো থ্রু দিস এন্ড আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তো দিস ইজ মাই ফার্স্ট ক্লাস উইথ ইউ। আমি আজ প্রথম দিন অনেক ইন্ট্রোডাকশন ছিল, অনেক কিছু বেসিক কনসেপ্ট বললাম, একটু বেশি সময় লেগে গেল। নেক্সট দিন থেকে আর লাগবে না, কারণ আই উইল নট রিপিট দ্য সেম থিংস এগেইন এন্ড এগেইন। নেক্সট দিন থেকে আরো স্পেসিফিক্যালি আমি চলে যাব, ঠিক আছে, সাবজেক্টের মধ্যে। Anybody is having any questions? If you have, you can ask me. কারো কোনো প্রশ্ন আছে? যদি থাকে আমাকে এখন জিজ্ঞাসা করে দিতে পারো। স্যার মেল্টিং পয়েন্টটা কখন ডিটারমাইন করে? ডিউরিং এক্সপেরিমেন্ট? ডিউরিং এক্সপেরিমেন্ট করে না, আফটার দ্য এক্সপেরিমেন্ট, মানে তখন প্রোডাক্ট তোমার হাতে চলে আসবে। কে বলছো নামটা একটু বলো, কে বললে নামটা একটু বলো, হোয়াট ইজ ইওর নেম? অনুরাগ? স্যার অনুরাগ। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। যখন প্রোডাক্টটা হাতে চলে আসবে সেটাকে ড্রাই করবে, কারণ ড্রাই না করলে ময়েশ্চার থাকবে, তখন ময়েশ্চার পদার্থের মেল্টিং পয়েন্ট হয় না, ওটা এমনিতেই গলে বসে থাকে। ওটাকে ড্রাই করার পরে ওটাকে ক্যারেক্টারাইজ করার জন্য মেল্টিং পয়েন্ট করতে হবে। ক্যারেক্টারাইজ মানে ওটা সত্যি প্রোডাক্টটা হয়েছে কি হয়নি। আফটার ইউ কালেক্ট দ্য প্রোডাক্ট, ইউ ড্রাই ইট, দেন ইউ ডু দ্য মেল্টিং। আর স্যার টিএলসিও করা যায় বললেন যে একটা, একবার। টিএলসি অবশ্যই করা যায়, সেটা আজকে আমার টাইম নেই বলার, যদি পারি নেক্সট দিন আমি বলে দেবো টিএলসি দিয়ে কি করে ক্যারেক্টারাইজ করা, ঠিক আছে? আচ্ছা। Any more questions? নো স্যার। Okay. Hope our first meet is not a waste. স্যার অ্যাকচুয়ালি যে প্রোডাক্টটা যেটা আমরা পাচ্ছি সেটা তো ক্রিস্টালাইন, মানে ওটা কি আরো, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটাকে পেলাম না না, এটা সেটা কি আরো ক্রিস্টালাইন ডিজায়ারেবল নয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে একটা জিনিস আমার এখানে মিস বলতে এত টাইম তো নেই, একটা ক্লাসে বলা যায় না। রিক্রিস্টাল, এবারে এটাকে আরো পিউরিফাই করা যায়। এটা অলরেডি প্রোডাক্ট হলো, তো এবার ধরো এর মধ্যে ইম্পিউরিটি আছে, তো আমি কি করব? আমি এটাকে আরো পিউরিফাই করার চেষ্টা করব। তো পিউরিফাই করার জন্য আমরা ইউজুয়ালি রিক্রিস্টালাইজ করি, ঠিক আছে? এই রিক্রিস্টালাইজেশনের উপর আমি আরেকদিন আরেকটা প্র্যাকটিক্যাল, মানে পরের দিন আমি যখন প্র্যাকটিক্যাল নেব, আমি একটু আগে রিক্রিস্টাল সম্বন্ধে বলে দেবো। ইফ ইউ রিক্রিস্টালাইজ, দ্য প্রোডাক্ট উইল বি মোর পিউরিফাইড। যেটা যে কোনো প্রোডাক্টের জন্য, যে কোনো সিনথেসিস ওটা ভ্যালিড। আমি নেক্সট ক্লাসে একটু বলে নেবো, আর টিএলসি দিয়ে কি করে ক্যারেক্টারাইজ করা যায় একটু বলে নেবো। তোমরা অলরেডি তো জানো, ইফ ইউ আর ডান অর্গানিক সিনথেসিস ইন ইউর ল্যাব, you already know recrystallization, how it is done, what is the objective, but still I will explain it once more for a 5 to 10 minutes. তো সবার জন্যই, সব প্র্যাকটিক্যালের জন্যই লাগবে, মানে এনি কাইন্ড অফ সিনথেসিস। if you don't have any other questions, এটা আমরা প্রথম ক্লাস, 2-3টে ক্লাস হলেই তুমি সব মোটামুটি আমি যা যা লাগে সব বলে দেবো। একটু আমার সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ থাকবে, কি কি দরকার জানতে চেষ্টা করার সময় মাথায় থাকে না জিনিসগুলো, যেহেতু ল্যাবে করাচ্ছি না, তো ল্যাবে এগুলো প্রত্যেকটা স্টেপে আমরা পড়াই, কিন্তু এটা ল্যাবে করাচ্ছি না, তো যদি তোমার মাথায় নাও থাকতে পারে, আমাকে একটু বলবে, তাহলে আমি বলে দেবো। So I'm ending the meeting now. Thank you.